এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, 221 বি হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখক সূর্য মাইতির কলমে একটা গ্রাম বাংলার ভূতের গল্প, হুডুগঞ্জের ভুতুরে রাস্তা। গল্পটাতে রয়েছে ঝড়, গল্পটাতে রয়েছে বৃষ্টি, গল্পটাতে রয়েছে একজন অসহায় মানুষের রাত্রিবেলার নির্জন পথের বিপদের কথা। আজকে গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে প্রদীপ্তা, শুভদীপ, সায়ন, মনেন্দু, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। তাহলে আর বেশি দেরি না করে আজকের গল্পটা চটপট শুনে নি। আড্ডাটা একেবারে শেষে হবে। আজ বুধবার। কথায় আছে না, সোম মঙ্গল বুধে পা, যথা ইচ্ছা তথা যা। কিন্তু এসব প্রবাদ প্রবচনের মাথা মুড়িয়ে এই প্রবল শীতের দিনেও সকাল থেকে মেঘের মুখ ভার হয়ে আছে। আজ আমি যেদিনের ঘটনার কথা বলতে চলেছি সেই দিনটিও ছিল বুধবার। হাড় জিরজিরে শীতের সকাল। ভোর থেকেই সূর্যি মামার মুখের ওপর এক বিষণ্ণতার চাদর ঢেকে বসে রয়েছে। সকালবেলাটা যদিও মেঘটা একটু পরিষ্কার ছিল, কিন্তু যেই দুপুর গড়ালো বুঝলাম মেঘের আজ মন খারাপ। একটু সুযোগ পেলেই কান্না ঝরাতে শুরু করবে। সে কান্না ঝরাক, কিন্তু আমি পড়লাম দ্বন্দ্বে। আর কিছুক্ষণ পরেই আমাকে বেরোতে হবে, আর বৃষ্টি মাথায় বাইরে বেরোনো সে একখান ঝক্কির কাজ বটে। তনু মনো করে স্যারকে ফোনটা করেই ফেললাম, কিন্তু কয়েকবার রিং হওয়ার পরে কলটা কেটে গেল। নিশ্চয়ই স্যার ক্লাস নিচ্ছেন। তার মোবাইলটা স্টাফ রুমে সাহিত্যিক মার্কা কাঁধ ব্যাগের এক কোণে সাইলেন্ট হয়ে পড়ে রয়েছে। একটা চাপা বিরক্তি ঘিরে ধরল আমাকে। তখন থেকে তো কথা বলেই চলেছি, অথচ আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি শঙ্কর। আরে না না, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ে সেই শঙ্কর আমি নই। তবে অ্যাডভেঞ্চারের ব্যাপারটা আমারও বেশ ভালোই লাগে। এই রোজের গড়পড়তা জীবন যখন একঘেয়ে হয়ে ওঠে, তখন সুযোগ পেলেই আমি বেরিয়ে পড়ি নতুনের খোঁজে। বন্ধু বলতে আমার তেমন বিশেষ কেউ নেই, তাই আমাকে নিজেই নিজের সঙ্গী হতে হয়। চাকরি বাকরি কিছু করি না, বা পাইনি বলা চলে। পড়াশোনা শেষ করে ভাবের খেয়ালে ভবঘুরে হয়েছি। না থাক, এখন আর ভাবের খাতা খুলে লাভ নেই। আসল কথায় বরং আসি। সারা বছরই বিভিন্ন পত্র পত্রিকায় লেখা দিয়ে বেড়াই। ঠিক তেমন ভাবেই আমার স্কুল শিক্ষক সন্দীপ বাবুর হাত ধরে আমার একটা লেখা গিয়ে পৌঁছেছিল দক্ষিণ 24 পরগনার কোনো এক পত্রিকার সম্পাদকের কাছে। কিছুদিন আগে লেখক সূচি প্রকাশিত হতে দেখলাম সেখানে আমার লেখাটি মনোনীত হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে পত্রিকা প্রকাশের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। তার সাথে দূর দূরান্ত থেকে লেখক লেখিকারা কিভাবে নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছবেন তার একটা পথ নির্দেশও জুড়ে দেওয়া হয়েছে। সবটা ঠিকই ছিল, শুধু পথ নির্দেশটা দেখে আমি একটু চমকে গিয়েছিলাম। আমি হিসেব করে দেখলাম ওখানে পৌঁছতে গেলে আমার প্রায় 5-6 ঘন্টা সময় তো লেগেই যাবে। তা প্রথমে যাব না ঠিক করেই রেখেছিলাম, কিন্তু হঠাৎ 2-1 দিন পর রাত 9টা নাগাদ সন্দীপ বাবুর কল ঢুকলো আমার ফোনে। আমি কলটা রিসিভ করতে ওপার থেকে স্যারের গলা ভেসে এলো। কিরে, তুই যাচ্ছিস তো? না স্যার, মানে আপনি কি যাচ্ছেন? হ্যাঁ, ওদের অনুষ্ঠান তো বৃহস্পতিবার সকালে।
তাই আমি আগের দিন বিকেলেই যাব, তুইও চল আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি। সে দেখ, কিন্তু দুদিন আগে থাকতে জানাস। ঠিক আছে স্যার। কিন্তু এরপর লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ব্যাপারটা আমার মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। মঙ্গলবার রাতে আবার সন্দীপ বাবুর কল এলো আমার ফোনে। দুঃসংবাদ, সন্দীপ বাবুর হঠাৎ হালকা বুকে ব্যথা উঠেছে। উনি কাল অনুষ্ঠানটায় যেতে পারবে না। আমাকে পাঠাতে তিনি একেবারে নাছোড়। বললেন, শুধু লিখলেই হয় না, লেখাকে মানুষের কাছে পৌঁছে দিতে হয়। ওখানে গেলে অনেক মানুষের সাথে পরিচয় হবে, এগুলো দরকার, ইত্যাদি ইত্যাদি। পরদিন বুধবার দুপুর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি নামল। আমি স্নান সেরে নিয়ে স্যারের ফোনের অপেক্ষা করছি আর বেরোনোর প্রস্তুতি নেব কিনা ভাবছি। বহু অপেক্ষার পর যখন বিরক্ত হয়ে উঠেছি, তখনই আমার ফোনের রিংটোনটা বেজে উঠল। স্যারের কল। তিনি বললেন স্কুলে পরীক্ষার গার্ড দিচ্ছিলেন। ফোনটা ব্যাগের ভেতর ছিল, তাই ধরতে পারেননি। শরীরটা কাল রাত থেকেই ভালো নেই, নেহাত স্কুলে গার্ড দিতে হবে, তাই এসেছেন। কিন্তু ফোন রাখার আগে আমাকে বারবার বললেন ওখানে গিয়ে মুখ দেখাতে। আসলে বুঝতে পারছি স্যারের সূত্রেই তো পরিচয়। অগত্যা আর দ্বিরুক্তি না করে জামা কাপড় গুছিয়ে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেসবুকে কি যেন একটা ভিডিও দেখতে দেখতে বিছানায় শুয়ে একটু গড়াগড়ি করতে 3:30 বেজে গেল। আমি বুঝতে পারলাম অনেকটাই দেরি করে ফেলেছি, কিন্তু এদিকে কথাও দিয়ে দিয়েছি। বাইরে তাকিয়ে দেখলাম বৃষ্টিটাও ধরে এসেছে, তাই আর বেশি না ভেবে বেরিয়ে পড়লাম। এই সময় বৃষ্টিটা হলে হয়তো মনকে বুঝিয়ে শেষমেশ বেরোতাম না। যাকে কি আর করা। মিনিট 15 হেঁটে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ানোর পর গুড়ি গুড়ি বৃষ্টিটা আবার ঝিমে তালে পড়তে শুরু হলো। ছাতাটা মাথায় নিয়ে দাঁড়িয়ে রইলাম। প্রায় আধ ঘন্টা পর একটা বাস এলো। মাঝে একবার ভাবলাম, আর কি কাজ নেই, যাই বাড়ি ফিরে যাই। মেছেদা এসে হলদিয়াগামী একটা বাসে যখন উঠছি, তখন ঘড়ির কাঁটা 5টা ছুঁই ছুঁই। আজ বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার ঘটবে, সেটা মনে মনেই ধরে নিয়েছিলাম। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল। পেছনের দিকে ডান পাশের জানালার ধারের কাছে একটা সিট দেখে বসে পড়লাম। এখানেও একই বিপদ, বসে আছি তো বসেই আছি, বাস ছাড়ার নাম নেই। আবহাওয়া হঠাৎ বেহাল হওয়ার কারণেই বোধহয় স্টেশন চত্বরে খুব একটা ভিড়ভাট্টা দেখতে পেলাম না। মিনিট 20 এভাবেই বসে থাকার পর খালি বাস ধীরে ধীরে ভরে উঠল। কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। বাস ছাড়ার মুহূর্তে একজন মহিলা আমাকে উদ্দেশ্য করেই কিছু একটা বলছেন দেখে হেডফোনটা খুললাম। হ্যাঁ বলুন, কি বলছেন? কোথায় নামবেন আপনি? আমি নামবো চৈতন্যপুর। কিন্তু কন্ডাক্টর যে বলল এটা মেদিনীপুর যাবে। সে কি? পেছনে তাকিয়ে দেখলাম লেখা রয়েছে মেদিনীপুর হলদিয়া। আমি তড়িঘড়ি সিট ছেড়ে উঠে কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সত্যি আমি ভুল বাসে উঠে বসেছিলাম এতক্ষণ। ইস, এতক্ষণ হয়তো আমি অনেকটা রাস্তা পৌঁছে যেতাম। যাক, তাও নেমে একটা বাস পাওয়া গেল। হলদিয়া চৈতন্যপুর দুর্গাচক, হলদিয়া যাবে, হলদিয়া হলদিয়া, উঠুন উঠুন উঠুন, হলদিয়া যাবে দুর্গাচক চৈতন্যপুর, হলদিয়া। হলদিয়া যাবে তো? হ্যাঁ, কোথায় যাবেন? চৈতন্যপুর। হ্যাঁ, উঠুন উঠুন, ভেতরে ফাঁকা আছে, চেপেন চেপেন চেপেন, যাবুন যাবুন যাবুন, ভেতরে ফাঁকা আছে। ভিড় বাসেই উঠতে হলো। অবশ্য কিছুটা যাওয়ার পর সিট পেয়ে গিয়েছিলাম। এদিকে বৃষ্টির বেগ ক্রমে বাড়তেই থাকলো। এই থামছে তো আবার শুরু হচ্ছে। অনেক ঝড়ঝাপটা সামলে যখন চৈতন্যপুরে এসে বাস থেকে নামলাম, তখন ঘড়িতে 7টা বেজে গিয়েছে।
বারবার ছাতা খোলা এবং বন্ধ করাতে খুবই বিরক্ত বোধ হচ্ছে, কিন্তু ছাতা আমাকে ফোটাতে হলো না। তার আগেই শুনতে পেলাম আমার পরবর্তী গন্তব্যের বাস চলে এসেছে। কোনো কিছু না ভেবে ছুটে গিয়ে বাস ধরলাম। মিনিট 15-20 মধ্যে পৌঁছে গেলাম কুকড়াহাটি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের পাশেই কুকড়াহাটি জেটি ঘাট। এখান থেকে লঞ্চে চেপে আমাকে যেতে হবে ডায়মন্ড হারবার। কিন্তু এদিকে দেখি আর এক বিপদ। আজ একটাই লঞ্চ চলেছে, একটু আগেই সেটা ছেড়ে দিয়েছে। এই ঝড় বৃষ্টিতে সে গুণধর আসতে প্রায় 9টা বাজালেন। এর মাঝে স্যারকে অনেকবার ফোন করেছি, কিন্তু প্রতিবার রিং হয়ে কেটে গেছে। শেষে এক প্রকার ওনার উপর অভিমান করেই ক্ষান্ত দিলাম। বেমক্কা লোক বটে, আমাকে না বিপদে ফেলে নিজেই হাওয়ায় মিলিয়ে গেলেন। ধুর, এই শীতের দুর্যোগের রাতে নদীর ওপর চারিদিকে খোলা চলতি লঞ্চের শীতল হাওয়া সারা শরীর কাঁপিয়ে দিতে লাগলো। ঝড় বৃষ্টিতে সেই হাওয়া যেন আরো শেলের মতো গায়ে বিঁধছে। ব্যাগটাকে আঁকড়ে ধরে গুটিসুটি হয়ে বসলাম। মুষলধারে বৃষ্টি মাখা ঝোড়ো হাওয়ার গর্জন ছাপিয়ে মাঝে মাঝে কানে আসছে সন্ত্রস্ত যাত্রীদের কলতান। এটাই আজ শেষ লঞ্চ, এই অবস্থায় আর চালানো যাবে না। ডায়মন্ড হারবারের ঘাটে এসে ভিড়তেই সবাই যে যার মতো চলে গেল। তখন রাত 10টা। আমি মেন রাস্তার সামনে এসে স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম ছাতা মাথায়। বৃষ্টিটা এখন ঝিমে তালে পড়ছে, তবে আমার ভাগ্য যেন আবহাওয়ার সাথে তাল মিলিয়ে অনুকূল হয়ে উঠছে। সম্পাদক ভদ্রলোক বলেছিলেন এখান থেকে S1 বাস ধরে হুডুগঞ্জে নামতে হবে। ওখান থেকে আবার একটা ভ্যান রিক্সা বা টোটো ধরে পৌঁছাতে হবে দেউলা। মিনিট খানেকের মধ্যেই বাস পেয়ে গেলাম। হুডুগঞ্জের নির্জন স্টপেজে যখন নামলাম তখন প্রায় ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। এই জায়গা আমার কাছে সম্পূর্ণ নতুন। রাস্তায় কোনো যানবাহন নেই, চারিদিক পুরো শুনশান। হায় কপাল, কেন আজ বেরোতে গেলাম। ভাগ্য দেবতা আমার উপর অত্যন্ত রুষ্ট। দূরে রাস্তার পাশে একটা দোকান দেখতে পেয়ে আমি সেদিকে এগিয়ে গেলাম। দাদা, দেউলা যাব, কোন গাড়ি পাওয়া যাবে এখান থেকে? দোকানদার অবাক চোখে আমাকে একবার পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করে বলে উঠল, এখানে নতুন নাকি? হ্যাঁ, একটা কাজে এসেছি। আপনি কি বলতে পারবেন এখন কোনো বাস পাওয়া যাবে কিনা? ঘড়ির কাঁটা 11টা ছুঁয়ে ছুঁয়ে, এখন কি আর কিছু থাকে? আর আজ যা ঝড় বাদলা হচ্ছে, ভ্যান টোটো নিয়ে সবাই কখন ফিরে গেছে। এই তো আমিও দোকান বন্ধ করবো এবার। চারিদিকে তাকিয়ে দেখুন, একটা দোকানও খোলা নেই। এই একমাত্র আমি যা একটু দেরিতে দোকান বন্ধ করি। আচ্ছা, তাহলে এখান থেকে দেউলা যাবার আর কি কোনো উপায় নেই? দেখুন, যদি রানিং কারো গাড়ি পেয়ে যান, তবে হলপ করে কিছু বলা যায় না। আর ভাগ্য যে আজ আমার সাথে কি খেলা খেলছে সে আমি জানি আর ভাগ্যই জানে। মুখে বললাম, ঠিক আছে দাদা, ধন্যবাদ। অগত্যা দোকানের ছাউনির তলায় রাস্তার দিকে মুখ করে দাঁড়িয়ে রইলাম। একটা দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছিল। স্যারের ওপর বিরক্তিও ধরছিল। এতবার ফোন করেছি, আজ এত রাত হয়ে গেল, তাও একবার কল ব্যাক করলেন না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কয়েকবার সম্পাদক মহাশয়কে কল করলাম, কিন্তু না, কিছুতেই নেটওয়ার্ক পাওয়া গেল না। হ্যাঁ, ইচ্ছে করছে ফোনটা এখনই এক আছাড় মেরে ভেঙে ফেলি। দরকারেই যদি কাজে না লাগবে তাহলে রেখে গেলাম। এমন সময় পেছন থেকে একটা কণ্ঠে আমার হুঁশ ফিরল। আরে করছেন কি? এত দামি মোবাইলটা ভেঙে ফেলবেন?
আমি পেছন ঘুরে দাঁড়ালাম। আপাদমস্তক সাদা চাদর মুড়ি দেওয়া একটা লোক। আবছায়া হালকা আলো আঁধারিতে দেখলাম লোকটার মুখে লম্বা কাঁচা পাকা দাড়ির জঙ্গল, এক কথায় বৃদ্ধ বলা চলে। লোকটা একইভাবে বলে চলল, বলিহারি রাগ আপনাদের এখনকার ছেলে মেয়েদের বাপু। আরে মাথা ঠান্ডা করুন তো, মাথা ঠান্ডা করুন। না মানে আসলে। হ্যাঁ বুঝেছি, এখানে নতুন তো। আবার সেই একই প্রশ্ন। আমি মুখের ভাব লুকাতে পারলাম না। লোকটি আবার বলল, এত রাতে গাড়ি পাচ্ছেন না তাই তো? হ্যাঁ আসলে। এত চিন্তা করার কি আছে, একটু ধৈর্য ধরে দাঁড়ালেই তো হয়। হারিয়ে যাচ্ছেন নাকি? আরে বাবা, এ পৃথিবীতে কেউ কখনো হারায় না, শুধু নিজের রাস্তা ছেড়ে মাঝে মধ্যে অন্য রাস্তায় ঢুকে পড়ে। আমার মাথাটা জ্বলে যাচ্ছিল এসব কথা শুনে। আমি মরছি আমার জ্বালায়। কোত্থেকে সব এসে চেয়ে পড়ে জ্ঞান কচলাতে শুরু করেছে এত রাতে। আমার কথায় বিরক্ত হচ্ছেন তাই না? আর কিছুক্ষণ দাঁড়ান, শম্ভু টোটো নিয়ে এক্ষুনি চলে আসবে। কে শম্ভু? ওই যে বললাম, টোটো চালায় শম্ভু। ওনার কথা শুনে মনের মধ্যে একটু আশা জাগতেই আমি এদিক ওদিক রাস্তায় দুবার চোখ বোলাতে বোলাতে বললাম, আচ্ছা এখান থেকে লোকটার দিকে ফিরে প্রশ্ন করতে যাব, কিন্তু কে কোথায়? লোকটা তো নেই। এরই মধ্যে বেমালুম উধাও। চারিদিকে ভালো করে তাকিয়ে কোথাও তাকে দেখতে পেলাম না। কিন্তু এটুকুর মধ্যে লোকটা গেল কোথায়? দোকানদার ততক্ষণে ঝাঁপ নামিয়ে কড়ায় তালা পড়াচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, দাদা এই লোকটাকে দেখলেন, গেল কোথায়? কে মশাই? এই যে একটু আগে দাঁড়িয়ে ছিল যে। কোথায়? আরে এই তো এখানে। বলল কি কে শম্ভু টোটো আসবে নাকি। ও, এটুকু বলে এই লোকটা যেন আরো একটু ব্যস্ত হয়ে চাবিটা নিজের ট্যাকে গুজে পাশ থেকে নিজের থলেটা তুলে নিয়ে বললেন, ওই শম্ভু টোটোতে উঠবেন না। বলেই এক সেকেন্ডও দাঁড়ালেন না। ছাতা ফুটিয়ে পাশের গলি ধরে হনহন করে হাঁটতে হাঁটতে নিমেষের মধ্যেই অন্ধকারে মিলিয়ে গেলেন। 11টা বেজে গিয়েছে বেশ কিছুক্ষণ আগেই। চারিদিকে জনশূন্য আর মেঘাচ্ছন্ন অন্ধকারে ঢেকে আছে চারপাশ। যদিও আজ পূর্ণিমা, দুর্যোগের চক্করে রাস্তার পাশের স্ট্রিট লাইটের আলোগুলো লোডশেডিংয়ের চাদর গায়ে জড়িয়ে ঘুম দিয়েছে। মাঝে মাঝে যেন আচমকা ঘুম ভেঙে উঠে জ্বলছে, নিভছে। কখনো কখনো আবার দপদপ করে নাচানাচি শুরু করেছে। রাস্তার দু প্রান্তে তাকিয়ে দেখছি বিস্তীর্ণ রাস্তা নির্জন পড়ে রয়েছে। দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। বৃষ্টি হয়েই চলেছে, সাথে নদীর দিক থেকে শীতল হাওয়া এসে গায়ে লাগছে। শীতে মুহুর্মুহু কেঁপে কেঁপে উঠছি। এতটা জার্নি করে এসে পা দুটোও ধরে গিয়েছে। কালো ছাতার উপরে টুপটাপ শব্দে বৃষ্টি পড়ে চলেছে। দূরে কোথাও নদীর জলের ঢেউ পাড়ে এসে আছাড় খাওয়ার শব্দ কানে এসে ধাক্কা মারছে। ওই তো দূরে রাস্তার উপর একটা আলো এগিয়ে আসছে এদিকে। টোটো, ভ্যান, মোটর ভ্যান, রিক্সা যাই হোক, থামাতেই হবে। আলোটা আরো সামনে আসতেই বুঝলাম সেটা একটা টোটো। আমি হাত দেখিয়ে টোটোটা থামানোর চেষ্টা করলাম, কিন্তু টোটো চালক আমাকে পাত্তা না দিয়েই ফুল স্পিডে পেরিয়ে গেল। এইবার নিজেকে সত্যি খুব অসহায় মনে হতে লাগলো। আমি বহু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু এমন পরিস্থিতি এই প্রথমবার। ভগবানকে এই নিষ্ঠুর খেলা খেলার জন্য দোষারোপ করতে যাব এমন সময় দেখলাম টোটোটা পিছিয়ে আসছে আমারই দিকে। ভিতরটা দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য। দুপাশে মোটা ত্রিপলের পর্দা ফেলা। টোটোটা আমার সামনে এসে থেমে গেল। আমি একটাও কথা খরচ না করে আগেই উঠে চেপে বসলাম।
ও কথা টথা পরে হবে, তবে ভেতরটা আরো অন্ধকার। আমার পাশে একজন বসে আছেন, তবে তাকে একেবারেই দেখা যাচ্ছে না। চালকের আসনে যে বসে রয়েছে তাকেও ভালো করে ঠাউর করা যায় না। গায়ে জড়ানো কালো চাদরটা মাথা সহ মুখটা এমনভাবে ঢেকে রেখেছে যে সহজে মুখ দেখা যায় না। বসেছেন? হ্যাঁ, টোটো চলতে শুরু করলো, কিন্তু এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। সিটে হেলান দিয়ে আরাম করে বসে কটা বাজে দেখার জন্য মোবাইলটা প্যান্টের পকেট থেকে বের করে দেখলাম সুইচ অফ হয়ে গিয়েছে। হবে নাই বা কেন, সেই দুপুর থেকে কম অত্যাচার তো হচ্ছে না। সামনে সিট থেকে টোটো চালক প্রশ্ন করলেন, বাবু কোথায় যাবেন আপনি? দেউলা। একটু দেরি হবে কিন্তু, আপনার অসুবিধা নেই তো বাবু? আর দেরি? আজ যা দেরি হয়েছে প্রতি পদে, আর একটু হলে আর ক্ষতি নেই। আসলে নিজের মধ্যে বিরক্তি প্রকাশ করার শক্তিটুকু খুঁজে পেলাম না। না না, ঠিক আছে, আপনি চলুন। হ্যাঁ, বুঝতেই তো পারছেন, মরাটা আগে শ্মশানে পৌঁছে না দিয়ে আপনাকে পৌঁছাতে পারবো না। জ্যান্ত মানুষকে বিশ্বাস আছে বাবু, তবে মরা মানুষকে কখনোই বিশ্বাস নেই। কখন জ্যান্ত হয়ে উঠে বসবে তা ঠিক নেই। মরা মানে? আগে হ্যাঁ বাবু, গত 30 বছর ধরে আমি এই কাজই করছি। প্রথমে ছিল ভ্যান রিক্সা, আর এখন এই টোটো। দিনের বেলা জ্যান্ত মানুষ পারাপার করি, আর রাতের বেলা মরা মানুষ। আসলে এদিকে অত অ্যাম্বুলেন্স নেই তো, এই করেই চলছে। কথাটা বলে কেমন একটা খ্যাক খ্যাকে হাসি হেসে উঠল টোটো চালক। আমার সারা শরীর ঘিনঘিনিয়ে উঠল এই কথা শুনে। শেষে কিনা মরা বইবার গাড়িতে। আপনি ভয় পাচ্ছেন নাকি বাবু? ভয়? না না, ভয় কেন পাবো? খামোকা ভয় পেতে যাবো কেন? না না, ভয় পাওয়ার কিছু নেই বাবু। আজকাল মানুষই মানুষকে বেশি বিপদে ফেলে, কি বুঝলেন কি না? সত্যি নেহাত ভুল কথা বলেনি লোকটা। এই যে আজকে আমার এই দুর্দশা, সবটার জন্য সন্দীপ বাবু দায়ী। তবে লোকটা এত ভূতের কথা বলছে কেন? ভূতের কথা কেন বলছেন? ভূতের কোনো অস্তিত্ব আছে নাকি? যত সব অন্ধবিশ্বাস। এই রাতের বেলা এইসব ছেলে ভোলানো কথা কেন বলছেন দাদা? আমি কিন্তু একদম ভয়টাই পাই না, বুঝেছেন? মনের মধ্যে অদম্য একটা সাহস আনার চেষ্টা করে আমি বলে উঠলাম, এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে যেখানে ভারতীয় বিজ্ঞান মহল মহাকাশে চন্দ্রযান পাঠিয়ে সক্ষম হয়ে গেল, সেখানে আমি নাকি ভূতে বিশ্বাস করছি? কেমন একটা কটু গন্ধ নাকে ভেসে আসছে না? মরাটা কি বাসি নাকি পচন ধরেছে? কেমন আতরে ঘিয়ে মেশানো গন্ধ, সারা গা গুলিয়ে যাচ্ছে। আমার কি নেমে পড়া উচিত গাড়ি থেকে? কিন্তু নেমেই বা যাবো কোথায়? আচ্ছা দাদা, এত গন্ধ আসছে যে, মরাটা কোথায়? ওই তো ওখানেই আছে, অন্ধকারে দেখতে পাচ্ছেন না? বুকটা কেঁপে উঠে পাকস্থলীটা মোচড় দিয়ে উঠল। খিদে পাচ্ছে, এই আমার একটা বদ অভ্যাস। প্রচণ্ড ভয় পেলে কিংবা রাগ হলে আমার খিদে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। আমি চিন্তা করে দেখলাম, এই ভয়কে মন থেকে দূর করার এখন একটাই উপায় হতে পারে, আর সেটা হলো খাওয়া। ব্যাগের মধ্যে কেক বিস্কুট ছিল। আমি একটা বিস্কুটের প্যাকেট বার করে উদরস্থ করতে শুরু করলাম। ওই বিস্কুটের প্যাকেটের উপর
আমি আমার পুরো মনটাকে নিবেশ করার চেষ্টা করলাম, কিন্তু চাপা ভয়টা কিছুতেই মন থেকে দূর হচ্ছিল না। হাজার হোক, এই গণ্ড গ্রামে, নির্জন রাস্তায়, ঝড় বাদলার রাতে আমি এখন একটা মরার গাড়িতে বসে আছি। আমার সহযাত্রী একটা টাটকা মরা। ব্যাপারটা ভাবতেই শরীরটা আবার শিউরে উঠল। আমি টোটোর একদম পিছনের সিটে বসেছিলাম। আমার পাশে এক নীরব যাত্রী। এতক্ষণে একটাও কথা তার মুখ দিয়ে বেরোয়নি। সামনে আমার দিকেই মুখ করে একটা সিট, আর তার সামনে গ্রিলের ওপারে ড্রাইভারের সিট। সামনের সাদা হেডলাইটের হালকা আলোয় আলোকিত জলে ভেজা কাঁচের ফ্রেমের উজ্জ্বল প্রেক্ষাপটের উপর ফুটে উঠেছে টোটোওয়ালার অন্ধকার অবয়বটা। ভেতরটা এতটা অন্ধকার যে কিচ্ছু দেখা যাচ্ছে না। তবে ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা জিনিস আছে, তার ভরসায় বুঝতে পারছি যে ঠিক আমার সামনে সিটটাতেই বোধহয় মরাটা শোয়ানো রয়েছে, আর আমার পাশে যিনি বসে আছেন তিনি বাড়ির লোকটোক হবে। হঠাৎ করে দেখলাম এবার সেই টোটোওয়ালার অন্ধকার অবয়বের পাশে আরেকটা চাদরে ঢাকা মূর্তি উঠে বসল। ঘটনার আকস্মিকতায় আমার হাত থেকে বিস্কুটের আধ খাওয়া প্যাকেটটা পড়ে গেল। আমি ব্যাপারটা না দেখার ভান করে এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু আমার মনটা মানতে চাইল না। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই প্রবল শীতেও আমার শরীর ক্রমেই ঘামতে শুরু করেছে। টোটোতে কোনো আলো জ্বলছে না। আমি টোটোওয়ালাকে বললাম, ও দাদা, লাইটটা জ্বালান না, ভীষণ অন্ধকার তো। লাইটটা খারাপ হয়ে গিয়েছে, তাই তো জ্বালাতে পারছি না বাবু। আপনার কোনো ভয় নেই, আমি আছি। আমার বুকের ভেতরে দামামা বাজছে। আমি কিছুর একটা ইঙ্গিত পাচ্ছি। আমার চোখের তীব্রতা যেন হঠাৎ করেই বেড়ে গিয়েছে। চোখের মণি ঘুরে চলেছে এদিক ওদিক। আমি আমার শ্বাস প্রশ্বাসের ক্রিয়া স্পষ্ট অনুভব করতে পারছি। মনে মনে ইষ্টকে স্মরণ করে চলেছি। এত কিছুর মধ্যে জল ভরা খানাখন্দে পড়ে গাড়ি একবার বাম দিকে হেলেছে, তো আবার কখনো ডান দিকে হেলেছে। এভাবেই হেলতে দুলতে টোটো টানা রাস্তা ধরে এগোচ্ছে। বৃষ্টিতে মাঝে মাঝে রাস্তার জল কাদায় চাকাগুলো বারবার স্লিপ কাটছে, কিন্তু এত কিছুর মধ্যেও টোটো চালক নিরুদ্বেগ। আমি টোটো চালককে জিজ্ঞাসা করলাম, ও দাদা, আর কত দূর? এই তো শ্মশান চলে এসেছি প্রায়। আপনি কিছু চিন্তা করবেন না বাবু, আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেব। শম্ভুর কখনো রাস্তা ভুল হয় না। চুপ কর পোড়ামুখ, তখন থেকে মুখে শুধু বাতেলা ঝেড়েই চলেছিস। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, কতক্ষণে পৌঁছবি বল দেখি? পরেও দেখি শান্তি নেই। কথাটা কানে আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। কথাটা কিন্তু আমার পাশের লোকটা বলেনি। তবে তবে বলল কে? আগে কর্তা, আপনি কিছু চিন্তা করবেন না, আমি ঠিক পৌঁছে দেব। আমি ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, আপনি আপনি কার সঙ্গে কথা বলছেন দাদা? কেন বাবু, ও যে আপনার সামনে সিটে যিনি শুয়েছিলেন, আমি তো তার সাথেই কথা বলছি। আপনি শুনতে পাচ্ছেন না ওনার কথা? মানে আপনি যে বললেন উনি মরে গেছে, তাহলে উনি কথা বলবেন কি করে? আপনি সব কি বলছেন? কেন হে ছোকরা, আমি তো তোমার সাথে কিছুক্ষণ আগেই কথা বললাম, তুমি ভুলে গেলে নাকি? এবার কথাটা সামনের সিট থেকে সরাসরি আমাকে উদ্দেশ্য করে ভেসে এলো। আমি চমকে উঠলাম। আমতা আমতা করে বললাম, আমার সঙ্গে কথা বলছেন মানে? ভালো করে মনে করো তো বাবা, আমি তো তোমাকে বলেছিলাম
কিছুক্ষণের মধ্যে শম্ভুর টোটো আসবে, ভুলে গেলে সে কথা? আমার মনে পড়ল সেই বৃদ্ধের কথা। তাহলে উনি সত্যি কথাই বলছেন, না হলে ওনার পক্ষে এ কথা বলা সম্ভব হতো না। তার মানে উনি মৃত নন। টোটো চালক তাহলে আমাকে ভয় দেখানোর জন্য মিথ্যে কথা বলছে। আমি রেগে গিয়ে টোটো চালককে বললাম, আপনি তাহলে আমাকে এতক্ষণ মিথ্যে কথা বলে ভয় দেখানোর চেষ্টা করছিলেন? আমাকে ভয় দেখানোর জন্য আপনি একজন জ্যান্ত মানুষকে মরা বানিয়ে দিলেন। এ আপনার কেমন রসিকতা? না না বাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কোনো রসিকতা করিনি। বিমলদা সত্যি মারা গেছে। বিমলদার ওই একটাই স্বভাব, বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। মরে গিয়েও সেই স্বভাব গেল না। এতক্ষণ চুপ করে দিব্যি শুয়েছিল, এবার শুরু করেছে। আরে বলি, তীরে এসে দড়ি ডোবাবে নাকি? কতদিন পর একটাকে পেলাম। তা যা বলেছিস শম্ভু, এ স্বভাব যায় না বলে। বেঁচে থাকতেই বদলাতে পারলাম না, মরে গিয়ে আর কি বদলাবো বল দেখি? তুই মরার পর কি আর টোটো চালাচ্ছিস নে? মানে আপনার বিশ্বাস হচ্ছে না তো? তাই তো বাবু, কারোরই বিশ্বাস হয় না। ওদের কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। এ ওকে বলছে মরেছিস, ও একে বলছে মরেছিস। আসলে কে যে মৃত আর কে যে জীবিত সেটাই বুঝে ওঠা দায় হয়ে উঠেছে। এই 2024-এর আধুনিক সময় দাঁড়িয়ে আমাকে এখন ভূতে বিশ্বাস করতে হবে, এটা ভেবেই আমার চিত্ত লোভ পাচ্ছে। এরা কি মাঝরাতে আমাকে একা পেয়ে আমার সাথে মশকরা করছে? আরে বাবা না, শুধু শুধু তোমার সাথে মশকরা করতে যাব কেন? আমরা সত্যিই ভূত। আমি একেবারে যেন আকাশ থেকে পড়লাম। লোকটা আমার মনের কথা জানলো কি করে? তাহলে সত্যি? আরে দোষ, এসব আমি কি ভাবছি? কিন্তু কিন্তু যদি এমনটা হয় যে এরা কোনো চোর ডাকাত কিংবা কোনো পাচারকারী র্যাকেটের দল, এখনই হয়তো সুযোগ বুঝে মুখে রুমাল চেপে ধরবে। আরে এত কি ভাবছো বলো দেখি? তোমার এখনো বিশ্বাস হচ্ছে না তো? নিশ্চয়ই ভাবছো আমরা চোর বা ডাকাতের মতো কিছু। আরে না রে বাবা না, আমরা ওসব কিছু নয়। ঠিক আছে, তাহলে আমাকে ছুঁয়েই দেখো একবার, তাতে যদি তোমার বিশ্বাস হয়। এই তোমাদের একটা বড় দোষ, সব কিছুকেই কুসংস্কার বলে উড়িয়ে দাও। এত বিজ্ঞান বিজ্ঞান করলে হয় নাকি? বিজ্ঞান এমন কি হাতি ঘোড়া শুনি? এবার আমাকে দেখো, এক্ষুনি তোমার সব ভুল ভেঙে যাবে। ছুঁয়ে দেখবো? না না থাক। ছুঁয়েই দেখো না বলে একটা হাত বাড়িয়ে আমার কুলুইয়ের কাছটা চেপে ধরলেন। ওনার হাতটা স্পর্শ করতেই আমার শরীর শিহরিত হয়ে উঠল। আমার শির দাঁড়াবে একটা প্রবল শীতল স্রোত বয়ে গেল। বৃদ্ধের শরীর বরফের মতো শীতল। হ্যাঁ মানছি এটা শীতকাল, তার উপর বৃষ্টিও পড়ছে, কিন্তু তাহলেও কোনো মানুষের শরীর এতটা ঠান্ডা হতে পারে না। সর্বোপরি বলা ভালো, কোনো জীবিত মানুষের শরীর এত ঠান্ডা হয় না, হতে পারে না। আমি ছটকা খেয়ে একেবারে সিটের সাথে সিটিয়ে গেলাম। কাদা জলের মধ্যে দিয়ে টোটো টাল খেয়ে এগিয়ে চলেছে। বাইরে ঝড়ের বেগ আবার বাড়তে শুরু করেছে। টোটোর দুপাশের ত্রিপল সেই হাওয়ায় পথপথ করে উঠতে শুরু করছে। আমার মনে একটাই প্রশ্ন ঘুরছে এখন, তাহলে কি সত্যি এরা মৃত? কিন্তু যদি সত্যি তাই হয়, তাহলে তো আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমার ভাবনায় ছেদ পড়ল বৃদ্ধের হাসির শব্দে। কে এবার বিশ্বাস হলো তো? আপনি সত্যি ভূত? আরে বাবা হ্যাঁ,
আমরা সত্যি ভূত। শম্ভু, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। হাতটা তুই একা একা খেয়ে নিচ্ছিস যে বড়, এমন তো কথা ছিল না। তুইও শেষে বেইমানি করছিস আমার সাথে। না, মানে আমি একা কোথায় যাচ্ছি? এই না, তোমার জন্য আছে, তুমিও খাও। এরপর আমি যে এই দৃশ্যটা দেখলাম তা দেখে আমার সারা শরীর শিউরে উঠল। শম্ভু মানুষের একটা কাটা হাত এগিয়ে দিল আমার সামনে বসে থাকা সেই বুড়োটার দিকে। লোকটা নিজের মাথার চাদর নামিয়ে এক হাত দিয়ে সরিয়ে ক্ষুধার্ত পিশাচের মতো সেই কাটা হাতটা থেকে কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। এই যে হুবহু সেই বুড়োটা যে চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিল। না, কিন্তু হুবহু এক নয়, তার চামড়াটা একেবারে ফ্যাকাশে সাদাটে, দাঁতগুলো ভাঙা ভাঙা, হলুদ হলুদ, চোখ দুটো এত ঘোলাটে যে কি বিভৎস ভয়ানক সেই দৃশ্য। আমার সারা শরীর অস্বস্তিতে ভরে উঠল। এই প্রবল শীতেও দরদরিয়ে আমি ঘামছি। হুট করে খাওয়া থামিয়ে সে আমার দিকে চেয়ে তাকালো। সে কি বিভৎস হিংস্র দৃষ্টি! ভালোই বুঝতে পারছি আমার সময় শেষ। অসময়ে জীবনের অন্তিম কালে এসে ঠেকেছি। এই জন্যই বোধহয় বাড়ি থেকে বেরোনোর পর ভগবান পদে পদে বাধা দিয়ে গেছেন। না, খুব ভয় পেয়েছে এটা। হুশ করে মরে গেলে মাংসটা পানসা হয়ে যাবে রে। এখনই এটার ঘাড় মুটকে কামড় বসায়। কতদিন তাজা মাংস খাইনি। তাহলে আসি, দাঁড়া। গাড়ি থামাও, গাড়ি থামাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হঠাৎ করে বিকট হাসির শব্দগুলো অকস্মাৎ বন্ধ হয়ে গেল। কিসের একটা যেন ধস্তাধস্তি শুরু হয়েছে টোটোর মধ্যে। আমার পাশের লোকটা, যার কথা এতক্ষণ ভুলেই গেছিলাম, যে লোকটা এতক্ষণ একটা কথা বলেনি, তিনি ঝাঁপিয়ে পড়ছেন আমার সামনের লোকটার ওপর। টোটোওয়ালাও পিছনে ঘুরে বারবার তাকে পরাস্ত করার চেষ্টা করছে। ওরে বাবা রে, ছেড়ে দে রে, ছেড়ে দে রে। এটা আবার কি লোক বিমলদা? খটখট করে কয়েকটা হাড় মটকানোর শব্দ, আর তার সাথে টোটোওয়ালার আর ওই লোকটার কি পৈশাচিক আর্তনাদ। বিমলদা, আমার হাত কাটা খুলে নিয়ে গেল যে বিমলদা। আমি ভয় প্রায় সিটের সাথে মিশে গেছি। এমন সময় ঝড় বৃষ্টি ছাপিয়ে শুনতে পেলাম একটা শব্দ। তারপরে দেখতে পেলাম দূরে দুটো উজ্জ্বল হলদে আলো আমার দিকে হুড়মুড় করে এগিয়ে আসছে। একটা বড় ট্রাক। টোটোওয়ালার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আর তার সঙ্গী তখন ওই লোকটার সাথে ধস্তাধস্তিতে ব্যস্ত। লোক বলছি বটে, তবে মনে হয় না এরা কেউ মানুষ। সামনের আলো দুটো আরো কাছে ছুটে আসছে। আমাকে এখনই ঝাঁপ দিতে হবে। কি করে যে দেব? টোটো চলছে তখন ঝড়ের বেগে। ঝাঁপ দিলে হাড়গোড় নির্ঘাত ভাঙবে। দোনো মনে করছে এমন সময় একটা ঠান্ডা হাত আমার ঘাড়ের কাছটা খপ করে ধরল। কিন্তু সে পারল না। আমি টোটোর একটা রড খামচে ধরেছি। সেই লোকটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। কি জোর তার হাতে! ঝাঁপ দে, আসতে চাইলে ঝাঁপ দে শঙ্কর। আমি চমকে পেছনের দিকে ঘুরে তাকালাম। ধস্তাধস্তিতে ওই লোকটার মুখ থেকে চাদরখানা খসে পড়েছে। ওই টোটোওয়ালা আর ওই লোকটাকে কাবু করে সে এখন আমার দিকে তাকিয়ে। এ কি! ভয় ছিটকে পিছিয়ে গিয়েই আমি পড়ে গেলাম রাস্তার পাশে জলকাদা ভরা মাটিতে। ভাগ্যিস রাস্তায় পড়িনি, তাও বেশ জোরে লাগলো। কাদায় ল্যাপটালেপটি, কিন্তু সেই সব অগ্রাহ্য করে আমি মাথা তুলে রাস্তার দিকে চেয়ে তাকালাম। ট্রাকটা একটা বিকট শব্দ করে ব্রেক কষলো, কিন্তু তার আগেই একটা কান ফাটানো ধাতব শব্দে গোটা টোটোকে ঘিরে ফেললো ওই সর্বগ্রাসী দুটো হেডলাইট। কিন্তু তারপরেই ঝড় বৃষ্টির ধোঁয়াশায় মিলিয়ে গেল সবকিছু। কোনো ট্রাকও ছুটে গেল না, কোনো টোটো দেখা গেল না। সব কিছু যেন রাতের অন্ধকারে মিলিয়ে গেল আমার চেতনা। যখন আমার জ্ঞান ফিরল
তখন ভোর হয়ে গিয়েছে, বৃষ্টিও থেমে গিয়েছে, তবে আকাশের মুখ ভার। আমি শুয়ে রয়েছি একটা বেঞ্চে, আমাকে ঘিরে অনেকগুলো মানুষের জটলা। তাদের মধ্যেই একজন বলে উঠল, তোমার নাম শঙ্কর তো? আমি ধীরে ধীরে উঠে বসলাম, তারপর বললাম, হ্যাঁ, আমার নাম শঙ্কর। তুমি জীবন পত্রিকার অনুষ্ঠানে যাচ্ছিলে তো? হ্যাঁ, কিন্তু আপনি? আমি জয়ন্ত বাগচি, জীবন পত্রিকার সম্পাদক। কিন্তু আপনি এখানে? তোমাকে তো কাল রাতে বহুবার আমি মোবাইলে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু প্রথমে তো লাগছিলই না। তারপর তোমার মোবাইল আবার সুইচ অফ বলছিল, কিছুতেই যোগাযোগ করতে পারলাম না। তারপর ভোরবেলার দিকে তোমার ফোন থেকে কল আসে। ইনি বলে ভদ্রলোক চাওয়ালাকে দেখালেন। দোকানদার চা বানাচ্ছিলেন। উনি ভেবেছিলেন আমি বোধহয় মরেই গেছি। তারপর দোকানে দু একটা খদ্দের আসতে আমাকে তুলে এনে আমার ফোনটা পেয়ে সেটা চার্জ করে লাস্ট নাম্বারটাতে ফোন করে জানিয়ে দেন। জয়ন্তবাবু আবার বললেন, এবার বলো তো শঙ্কর, তুমি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? কাল রাতে কি হয়েছিল তোমার সঙ্গে? আমি গত রাতে আমার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললাম। সবাই কান খাড়া করে আমার কথা শুনল। সব শুনে সেখানে উপস্থিত একজন বললেন, কি নাম বললেন? বিমল আর শম্ভু? ওরে বাবারে, প্রায় বছর ঘুরতে চলল, তেনারা মারা গিয়েছেন। এক রাতে বিমল বাবু এই জগার দোকান থেকেই টোটো করে ফিরছিল, ওই শম্ভুর টোটো করে। এই কালকের মতো ঝড় হচ্ছিল সেদিনও, আর তার মধ্যে একটা লরি ব্রেক ফেল করে পুরো ওদের টোটোর ওপর এসে পড়ে। টোটো পুরো চিড়ে চ্যাপটা। লরিটাও টাল সামলাতে না পেরে ওই পাশের নয়াঞ্জলিতে পড়ে যায়, কিন্তু ড্রাইভার হেল্পার কারোর কিছু হয়নি, কেবল শম্ভু আর বিমল বাবু। তারপর থেকে কয়েকজন এই পথে রাতের বেলায় মারা গিয়েছে। লোকে বলে নাকি শম্ভু আর বিমলের ভূত মেরেছে ওদের। লোকটা থামলেন। কিছুক্ষণ জায়গাটা জুড়ে নীরবতা স্থায়ী থাকার পর জয়ন্তবাবু বললেন, এখন কেমন বোধ করছো শঙ্কর? শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। বসতে পারবে তুমি আমার স্কুটিতে? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। ঠিক আছে, তুমি একটু বসো, চা খাও। তোমাকে না একটা খবর দেওয়ার আছে। কি বলুন তো? যে মানে সন্দীপ বাবু, মানে তুমি, মানে তোমার সাথে যিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, উনি আমার স্যার। উনি কাল মারা গেছেন। মানে? আসলে স্কুলে পরীক্ষার গার্ড দিতে দিতেই ওনার বুকে ব্যথা ওঠে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভদ্রলোক মারা যায় শঙ্কর। ভদ্রলোক আরো কি সব কথা বলে যাচ্ছিলেন, কিন্তু আমার কানে ঢুকছিল না। আমার মাথাটা বোঁ বোঁ করছে। কাল রাতে টোটো থেকে পড়ে যাওয়ার আগে আমি তাহলে ঠিকই দেখেছিলাম, ওটা সন্দীপ বাবুই ছিলেন, আমার স্যার। ওনার জন্যই কি আমি আজ বেঁচে গেলাম? সেদিনটা আমি আর ওই অনুষ্ঠানে যাইনি, সোজা বাড়ি ফিরে শ্মশানে গিয়েছিলাম। কিন্তু সেই বৃষ্টি মাখা রাতের ঘটনা আমি কোনোদিনই ভুলব না, ভুলতে চাইও না। আর যাতে ভুলে না যাই সেই কারণেই এই ঘটনা আজ ডায়েরির পাতায় লিখে রাখলাম। শেষ হলো আমাদের আজকের গল্প, সূর্য মাইতির লেখা হুডুগঞ্জের ভুতুরে রাস্তা। গল্পটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে চান তাহলে ওয়ান টাইম সুপার চ্যাট কিনতে পারেন, বা
মেম্বারশিপ নিতে পারেন আমাদের চ্যানেলের। সব অপশানস আপনারা এদিক ওদিকে পেয়ে যাবেন। তো যাই একটু কমেন্টসগুলো পড়ি আজকের। হ্যাকি 321 আমাদের একটা সুপার চ্যাট কিনেছেন, বলছে ডোন্ট থ্যাঙ্ক মি, দিস ইজ মাই ওটিটি মানি, আই আনসাবস্ক্রাইব দেম, নো টাইম টু ওয়াচ, লিসনিং ইজ ইজিয়ার। বাট আমাদের তো অ্যাকনলেজ করতেই হবে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট। আশা করি আপনারাও মাঝে মধ্যে পারলে এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। অনামিকা D1073 বলছে, হ্যালো স্যার, শুনছি কালনা পূর্ব বর্ধমান থেকে, এই গল্পটি খুব ভালো লাগলো। এরকমভাবেই যদি নির্যাতিতারা তাদের অপরাধীদের শাস্তি দিতে পারে তাহলে সত্যি শান্তি লাগে। লেখককে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ গল্পটি উপহার দেওয়ার জন্য, আর পাঠকদের তো তুলনাই নেই। খুব ভালো লাগলো গল্প শুনতে, এক প্রকার কাজের সঙ্গী হয়ে গেছে আমার, মানে হাতে কাজ আর কানে গল্প শ্রবণ। আর হ্যাঁ, আমাদের এদিকে আসবেন বেড়াতে, 108 শিব মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করে যাবেন সবাই মিলে। ধন্যবাদ। আমি বর্ধমানের 108 শিব মন্দিরে গেছি, দেখেছিলাম অনেক বছর আগে। জায়গাটা খুব সুন্দর, শান্ত, নিলিবিলি। পারভেজ মুশারফ 1074 বলছে, আমি স্বর্ণকার পারভেজ, বাংলাদেশ কুমিল্লা থেকে। আপনাদের পরিশ্রম বৃথা যাওয়ার নয়, আরও এগিয়ে যান। গল্পটা দারুণ ছিল, অসাধারণ ভঙ্গিমায় কথা বলা। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আপনারা যারা এক একটা ক্যারেক্টার বেছে নিয়েছেন সবাই দুর্দান্ত অভিনয় করে কথা বলতে পারেন। ওফ, কি বলবো দাদারা দিদিরা। 221 হ্যারিসন রোড ইকুয়ালস সব সময় দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ পারভেজ। আশা করি তোমরাও আমাদের গল্পগুলো শুনে আরাম পাও, শান্তি পাও, একটা টাইম কাটাতে পারো। হ্যালো ফ্যাম 579 বলছে, আচ্ছা সুমিতেন্দ্রবাবু, হ্যাঁ বলুন। বলছি যে একদিন অমাবস্যা রাতে আমাকে তালদিঘিতে নিয়ে যেতে পারবেন? নিশ্চয়ই পারবো। 221 হ্যারিসন রোড, মেরা দিল মে হমেশা হমেশা কে লিয়ে জগহ বানা লিয়া, লাভ। ওয়াহ ওয়াহ ওয়াহ, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা সবাই আপনার সাথে তালদিঘিতে যাব, আমরা সবাই তালদিঘিরই বাসিন্দা। এটাই আমাদের একটা কল্পনা, এটাই আমাদের একটা ইউনিভার্স, আমাদের নিজেদের অডিওভার্স। আমরা চোখ বন্ধ করেই তালদিঘিকে দেখতে পাই। দি KD03 রাইডার 8 বলছে, আজ আমাদের এখানে সাউথে খুব বৃষ্টি হয়েছে। আজই ভাবছিলাম যে সুমিতেন্দ্রদা 2টো তালদিঘির এপিসোড নিয়ে আসলো আর বৃষ্টি হলো না। আর আজ যখন বৃষ্টি হলো তখন ভাবছিলাম, ইস, যদি একটা নিউ গল্প শুনতে পারতাম খুব ভালো হতো। আসলে মানুষের মন কেউ কখনো জয় করতে পারে না, বাট দাদা তুমি ঠিক পারো। হোয়াট আ কোইন্সিডেন্স। সত্যি আজই ভাবলাম আর তোমার এত সুন্দর একটা গল্প আসলো। যাই হোক, খুব ভালো লাগলো সবসময়ের মতো। কাকদ্বীপ থেকে টেকলাভ, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখেছি আমার আর প্রত্যয়ের এটা একটা কপাল বলতে পারি যে আমরা যেদিনকেই গল্প দিই তখন মানে আগে পিছু করে একটু বৃষ্টি ফিষ্টি হয়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, দেখা যাক কি হয়। আশীর্বাদ আছে, আশীর্বাদ আছে, বরুণদেবের আশীর্বাদ আছে। বাবলি চক্রবর্তী 8438 বলছে, জানো আমার মন খারাপ হলে কারোর সাথে কথা বলি না, খালি একবার এই চ্যানেলের কথা ভেবে সোজা তোমার চ্যানেলে এসে গল্প শুনি। তারপর জানো সব মন খারাপ যে কোথায় চলে যায় তার জবাব আমি এখনও পাইনি। এই জবাব না খোঁজাই ভালো। জীবনে কিছু কিছু জিনিসের জবাব না খোঁজাই বেটার। মন খারাপ যখন গল্প শুনে চলে যাচ্ছে, চুপচাপ চোখ বন্ধ করে হ্যারিসন রোড শুনে যাও। তাহলে সবার সাথে দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। টিল দেন স্টে টিউনড।